শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রাম কলেজ কর্তৃক আয়োজিত ডিগ্রি পাস শ্রেণীর অনলাইন ক্লাস থেকে আমি তোমাদেরকে পড়াবো দর্শন প্রথম পত্র অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের দর্শন প্রথম পত্র বিষয়ে আলোচনা করব। দর্শন প্রথম পত্রের দর্শন সমস্যাবলী, যেটার পত্র শিরোনাম। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দর্শন কাকে বলে এবং দর্শনের পরিসর বা বিষয়বস্তু আলোচনা। এটা একটু তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আশা করছি তোমরা আমার সমগ্র আলোচনা মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেরা সেটার থেকে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে তোমাদের। তো দর্শন কাকে বলে, প্রশ্নটার উত্তরে যদি বলতে হয়, আসলে দর্শন একটা ব্যাপক বিষয়। মানব জীবনের মানব অভিজ্ঞতার এমন কোনো দিক বা এমন কোনো বিষয় নেই যেটা আসলে দর্শন আলোচনা করে না। দর্শন শব্দটা মূলত বাংলা হলেও এটা আসলে শব্দটা আসছে ইংরেজি প্রতিশব্দ, অর্থাৎ ফিলোসফি শব্দ থেকে। দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলসফি শব্দটা। ফিলোসফি শব্দটা আবার দুটি শব্দ থেকে আসছে, একটা হচ্ছে ফিলোস এবং সোফিয়া। তো ফিলোস কি? ফিলোস মানে হচ্ছে অনুরাগ, আর সোফিয়া মানে হচ্ছে জ্ঞান। তাহলে সহজে উৎপত্তিগত অর্থ আমরা বলতে পারি যে ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে দর্শনের বা জ্ঞানের প্রতি অনুরাগ। জ্ঞান, যে কোনো ব্যক্তি, অনুসন্ধিৎসু ব্যক্তি যিনি জ্ঞান অর্জন করতে চান তিনি অবশ্যই দার্শনিক হবেন। আর ফিলোসফি শব্দের বাংলা শব্দের অর্থ দর্শন। দর্শন মানে খালি চোখে দেখা, কিন্তু এখানে আসলে দর্শন মানে শুধু দেখা নয়, বরঞ্চ মনের চোখ দিয়ে দেখা। যখন মানুষ অনুসন্ধান করার উদ্দেশ্যে, বিশ্লেষণের উদ্দেশ্যে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বা কোনো সন্দেহ দূর করার উদ্দেশ্যে কোনো অনুসন্ধান চালান, তখন তিনি দার্শনিক বলে বিবেচিত হবেন। তার এই যে পুরো প্রক্রিয়াটাকে আমরা দর্শন বলতে পারি। কাজে উৎপত্তিগত অর্থে আমরা ফিলোসফি বা দর্শনের আমরা মূল বক্তব্যটা আমরা জেনে নিলাম। আর দর্শনের এক কথায় দর্শন, যদি দর্শনকে সংজ্ঞায়িত করতে হয় তাহলে বলতে হবে যে দর্শন হচ্ছে জীবন এবং জগতের সামগ্রিক ব্যাখ্যা এবং মূল্যায়ন করার যে প্রয়াস। অর্থাৎ জীবন জগতের যত প্রশ্ন হতে পারে, যত আলোচনার ক্ষেত্র থাকতে পারে, সব কিছুর যে একটা ফুল প্যাকেজ হচ্ছে দর্শন। এই জন্য আমরা যে কোনো বিষয়ে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে যখন আমরা কোনো উচ্চতর ডিগ্রি অর্জন করতে যাই, তখন বলা হয় এমফিল বা পিএইচডি। এটার মানে হচ্ছে কি, অর্থাৎ ওই বিষয়ের দর্শনটা কি, এই বিষয়ের দার্শনিকতা নিয়ে আলোচনা করা হয়। কাজে দর্শন একটা ব্যাপক বিষয় এবং আমরা দর্শন কাকে বলে আমরা চাইলে কয়েকটা সংজ্ঞাও দিতে পারি। বেশ কয়েকজন বিখ্যাত মনীষীর সংজ্ঞা আছে, তোমরা বই পুস্তক খুললে অবশ্যই সেই সংজ্ঞাগুলো পাওয়ার সুযোগ আছে তোমাদের। তাহলে দর্শনের মূল বিস্তার হচ্ছে, আসলে আমরা যদি বই পুস্তকে বলা হয়ে থাকে গ্রিসে, কিন্তু আসলে পৃথিবীর বিভিন্ন জাতির বিভিন্ন সময়ে আমরা দর্শন খুঁজে পাই। বর্তমান যে ব্যাপক আলোচনার যুগে দর্শন আর নির্দিষ্ট কোনো জায়গায় সীমাবদ্ধ নয়, বরঞ্চ দার্শনিকতা বা দর্শন পৃথিবীর সকল জাতির যারা জ্ঞান অনুরাগী ছিল তাদের প্রত্যেকের দর্শন ছিল, এবং আমরা সেটা ইতিহাস ঘাটলে জানতে পারি। উদাহরণস্বরূপ বলছে যে ওরিয়েন্টাল ফিলসফি, এই অঞ্চলের ফিলসফি, ইন্ডিয়ান ফিলসফি, এখন আমরা বাঙালি দর্শন পড়ছি। কাজে দর্শনের আসলে ব্যাপকতা আছে। কাজে দর্শনকে আসলে এক কথায় সংজ্ঞায়ন করা মুশকিল, তবু বলা হয়ে থাকে যে দর্শন মানে হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ এবং সেটা মনশ্চক্ষু দিয়ে দেখা, আর জীবন এবং জগতের সামগ্রিক ব্যাখ্যা এবং মূল্যায়ন করার প্রসেসটা হচ্ছে দর্শন। যেহেতু দর্শন একটা ব্যাপক বিষয়, যেহেতু তার বিষয়বস্তু নিয়ে আমাদের প্রশ্ন হতে পারে যে দর্শনের বিষয়বস্তু আসলে কি। তো এই যে বড় ব্যাপক বিষয় হওয়ার কারণে আসলে এর বিষয়বস্তুর বা বিষয়টা নির্ধারণ করা খুব কঠিন বিষয়। তবুও যেহেতু দর্শন জীবন ও জগতের সাপেক্ষ ব্যাখ্যা এবং মূল্যায়ন করার চেষ্টা চালায়, সেহেতু সমগ্র জ্ঞান রাজ্যে আলোচনা চলছে বুঝতে। আর দার্শনিক কেয়ার্ড বলেছেন যে, কেয়ার্ডের ভাষায় বলা হচ্ছে যে মানব অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যা দর্শনের এলাকার মধ্যে পড়ে না। অর্থাৎ কেয়ার্ড মানবের সকল অভিজ্ঞতাকে, সকল বিষয়কে আসলে দর্শন আওতাভুক্ত করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, মানব অভিজ্ঞতার বাইরেও যে অতীন্দ্রিয় যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আসলে দর্শনকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। কাজে আমরা দর্শনের পরিসর, যে আলোচনার ক্ষেত্র, সেটাকে আমরা 6 ভাগে ভাগ করেছেন মোটামুটি আলোচকেরা বা দার্শনিকেরা। মোটামুটি 6টি ভাগে ভাগ করার চেষ্টা করেছেন। যেমন একটা ভাগ হচ্ছে যেমন জ্ঞানবিদ্যা, রূপবিদ্যা, বিশ্বতত্ত্ব, তত্ত্ববিদ্যা বা অধিবিদ্যা, বিশ্লেষণী দর্শন এবং মূল্যবিদ্যা।
অর্থাৎ দর্শনের ইতিহাস প্রায় 2500 বছরের। সেই 2500 বছরে যত আলোচনা হয়েছে সেই আলোচনাগুলোকে মোটামুটি 6টি ভাগে বিভক্ত করেছেন দার্শনিকেরা। তাহলে আমরা এক একটা করে আসলে আলোচনা করতে পারি যে আসলে কথার কথা যদি আমরা প্রথমে শুরু করি যে জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যা কি আসলে? জ্ঞানবিদ্যা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টেমোলজি, এপিস্টেমি অ্যান্ড লগোস। এপিস্টেমি শব্দটা হচ্ছে জ্ঞান, আর লগোস শব্দটা হচ্ছে কি বিদ্যা বা বিজ্ঞান। তাহলে বোঝা যাচ্ছে যে জ্ঞানের মানে আমরা যে জ্ঞান কথা বলছি, আমরা কথায় কথায় বলি যে আমি জ্ঞানী, হ্যাঁ তুমি জ্ঞানী, অমুক জ্ঞানী তমুক জ্ঞানী। এই যে জ্ঞান শব্দটা আসলে আমরা জানতে হবে হোয়াট ইজ নলেজ। তাহলে বলা হয়ে থাকে যে নলেজ ইজ জাস্টিফাইড থ্রু বিলিফ। এটা একটা বিখ্যাত একজন লেখক আছেন R.H. চিজম, তিনি বলেছেন, তিনি তার একটা বই আছে, তো সেই বইতে তিনি শেষ পর্যন্ত প্রুভ করার চেষ্টা করেছেন যে নলেজ ইজ জাস্টিফাইড থ্রু বিলিফ। এই যে জ্ঞানবিদ্যা, তাহলে জ্ঞানবিদ্যার আলোচনা কি হবে? তো বলা হচ্ছে এই দুটি শব্দ এপিস্টেমি এবং লগোস থেকে আসলে মূলত জ্ঞানবিদ্যা শব্দটির উৎপত্তি হয়েছে। তাই জ্ঞানবিদ্যা হলো যে বিদ্যা বা বিজ্ঞান জ্ঞানের উৎপত্তি, স্বরূপ, সীমা অর্থাৎ সীমাবদ্ধতা, যথার্থতা ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারে, তাকে জ্ঞানবিদ্যা বলি। কোনো বিষয় বা ঘটনার সত্যতা, মিথ্যাত্ব, সম্ভাবনা জানার জন্য আমরা দর্শনের ক্ষেত্রে জ্ঞানবিদ্যার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ কোনো বিষয় সম্বন্ধে আমার সংশয় তৈরি হয়েছে, সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, মিথ্যাত্ব বা সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করতে চাইলে অবশ্যই জ্ঞানবিদ্যার আলোচনার মধ্যে আমাকে প্রবেশ করতে হবে। কাজে দর্শনের 6টি বড় ক্ষেত্রের মধ্যে একটি হচ্ছে জ্ঞানবিদ্যা। আশা করছি আমরা জ্ঞানবিদ্যা সম্বন্ধে আলোচনা বুঝতে পেরেছি। এরপর আসে রূপবিদ্যা। তো রূপবিদ্যাটা কি আসলে? রূপবিদ্যা জানতে হলে আসলে মূলত আমরা যে কোনো একটা বস্তুর দর্শন বলে যে কোনো একটা বস্তুর বা ঘটনা বা বিশেষ করে বস্তুর কথা বলা হয়, বস্তুর দুইটা দিক আছে। একটা হচ্ছে কি বাইরের দিক, আর একটা হচ্ছে ভেতরের দিক। তো বাহ্যিক দিক নিয়ে আলোচনা করার ক্ষেত্রে রূপবিদ্যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বলা হচ্ছে জড়, প্রাণ এবং মনের স্বরূপ কি, মানে মন, জড়, প্রাণ, মন এগুলো কি সেটা জানতে হলে অবশ্যই সেগুলোর বাইরের রূপটা অবশ্যই জানতে হবে। যেখানে প্রাণ আছে তার রূপটা কীরকম, যার মন আছে তার রূপটা কীরকম, জড়ের রূপ কীরকম। তাহলে বস্তুর যে দৃশ্যমান রূপ সম্পর্কে যে বিদ্যা আলোচনা করে, দৃশ্যমান যে রূপ সেটা আলোচনা করে সেটাকে রূপ বিজ্ঞান বা রূপবিদ্যা বলে। এটাকে ইংরেজিতে ফেনোমেনোলজি বলা হয়। কাজেই রূপবিজ্ঞানের সোপান যদি পার হতে পারে কেউ, এবং সে পার হয়ে যখন সে অধিবিদ্যা অর্থাৎ যা আমার চোখের সামনে ভাসে সেটা পার হলে যেটা আমার চোখে ভাসে না, যেটা বিমূর্ত, যেটা আমরা দেখতে পাই না, সেটাকে ফিলোসফি বলে যে অধিবিদ্যা। তো যেহেতু রূপবিজ্ঞানের সোপান পার হয়ে অধিবিদ্যার দিকে যেতে হয়, কাজেই রূপবিজ্ঞানের আলোচনা একটা গুরুত্বপূর্ণ আলোচনা বলে সমকালীন দর্শন অন্তত এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে। কাজেই দর্শনের দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে কি? বিষয় হচ্ছে রূপবিজ্ঞান। কাজে আমরা প্রথমে জেনেছি যে জ্ঞানবিদ্যা, 2 নম্বরে জেনেছি আমরা রূপবিজ্ঞান। তাহলে জ্ঞানবিদ্যাকে ইংরেজিতে বলা হয় এপিস্টেমোলজি, আর রূপবিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় ফেনোমেনোলজি। আচ্ছা, এরপর আসে বিশ্বতত্ত্ব। গ্রিক শব্দ কসমস শব্দের অর্থ হয়ে হচ্ছে, কসমস শব্দ থেকে আসলে মূলত বিশ্বতত্ত্ব শব্দটার উৎপত্তি হয়েছে। কসমস শব্দের অর্থ সুশৃঙ্খল বিশ্বজগৎ। এই শব্দটিকে মূলত কসমস শব্দটির উৎপত্তি। দর্শনের এই শাখাটি কী করা? বিশ্বজগৎ, তার উৎপত্তি, বিকাশ, তার পরিণতি এবং দেশ, কাল, অর্থাৎ দেশ মানে হচ্ছে টাইম, স্পেস, দেশ মানে স্পেস, টাইম মানে হচ্ছে কাল, টাইম অ্যান্ড স্পেস বলা হয়। ফিলোসফির একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আছে। দেশ, কাল, বিশ্বের উৎপত্তি, ক্রমবিকাশ, এই সমস্ত বিষয় নিয়ে মূলত কসমোলজি থেকে আলোচনা করা হয়। বিশ্বের উৎপত্তি নিয়ে, যেমন তোমরা হয়তো বা এটার ডিটেলস আরও যখন বিশ্বতত্ত্ব নিয়ে আলোচনা করো তোমরা দেখবে যে বিশ্বের উৎপত্তি কী, কোত্থেকে, যে পানি থেকে হয়েছে, বিদ্যুৎ থেকে, বায়ু থেকে হয়েছে, অগ্নি থেকে হয়েছে। একজন এক কথা বলেন, পরবর্তীকালে আসলে কোনো কথাই শেষ পর্যন্ত টিকে না, এবং নতুন যত কেউ বলেছেন পরমাণু থেকে হয়েছে। এই যে বিভিন্ন রকম বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে ব্যাপক আলোচনা করেছেন বিশ্বতত্ত্ব নিয়ে। কাজেই দর্শন আলোচনার যে 3 নম্বর আলোচনা সেটা হচ্ছে বিশ্বতত্ত্ব নিয়ে। বিশ্বতত্ত্বের আসলে অনেক বড় আলোচনা, তোমরা দর্শনের ভিতরে অন্দরমহল প্রবেশ করলে অবশ্যই জানতে পারবে। এরপর আসে যেটাকে বলে আমরা তত্ত্ববিদ্যা বা অধিবিদ্যা। তত্ত্ববিদ্যা শব্দটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অন্টোলজি, আর অধিবিদ্যাকে আমরা বলি একটা ফিজিক্স
মেটা মানে বাইরে, ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিজ্ঞানের বাইরে, পদার্থবিজ্ঞান যা দেখতে পায় না বা যেই জানতে পারে না, সেখানে আসলে অধিবিদ্যার খেলা শুরু হয়। তো যেহেতু তত্ত্ববিদ্যা এবং অধিবিদ্যাও একটা বড় আলোচনা আছে, এবং তত্ত্ববিদ্যা অধিবিদ্যা নিয়ে আসলে অর্থাৎ সাধারণ মানুষের অনেক অনেক আগ্রহের জায়গা আছে, কারণ দর্শনে যে মূল ব্যাপার যে তিনটা মৌলিক কাজের একটা কাজ হচ্ছে সমালোচনা করা। তো কাজেই দর্শন যে কোনো বিষয়ের যে কোনো বিষয়, সেটা ধর্মীয় হোক, ইহলৌকিক হোক, সব ক্ষেত্রে সে সমালোচনা করে। কাজেই আসলে সাধারণ মানুষের অধিবিদ্যা নিয়ে, অর্থাৎ ফিলোসফির আলোচিত অধিবিদ্যা নিয়ে ব্যাপক আলোচনা আছে, ব্যাপক আগ্রহ আছে। কারণ তারা যেহেতু আমাদের সমাজে আস্তিকতা নাস্তিকতা নিয়ে অনেক কথাবার্তা হয়, ধর্মীয় ব্যক্তিরা অনেক কথা বলেন, ধর্মের বাইরে সাধারণ মানুষ যারা কথা বলেন, কাজে স্বাভাবিকভাবেই অধিবিদ্যার একটা ব্যাপক আগ্রহ মানুষের আছে। কাজে আমরা এই আগ্রহ যারা জানতে চাই, যেহেতু আমরা এখানে মূলত আসলে জিস্ট কথাগুলো বলছি, সেহেতু আমরা ওই আগ্রহের আসলে সেই আগ্রহের জবাব দেওয়ার আমাদের সুযোগ নেই। যেহেতু ফিলোসফির একদম প্রারম্ভিক প্রশ্ন হচ্ছে দর্শনের বিষয়বস্তু আলোচনা করে, সেহেতু আমরা বিষয়বস্তুর একটা পার্ট এসেছি। তো যাই হোক, তো তত্ত্ববিদ্যা বা অধিবিদ্যা যে আলোচনা করে সেটা হচ্ছে কমনলি বলা হচ্ছে, তত্ত্ববিদ্যা বলেছিল অন্টোলজি, আর মেটাফিজিক্স বলেছি অধিবিদ্যা। সেখানে আসলে বহুত্ববাদ, একত্ববাদ, দ্বৈতবাদ, এইসব বিষয় নিয়ে খুব আলোচনা হয়। বিশ্বজগতের প্রকৃত সত্তা সম্পর্কিত আলোচনা হয়, এটাকে আমরা তত্ত্ববিদ্যা বলে থাকি। যেমন এটাকে কোনো একক সত্তা, নাকি দ্বৈত সত্তা, নাকি বহু সত্তা আছে, বহু সত্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল উৎস কী, সেটা নিয়ে আলোচনা করা হয়। আবার ওই যে বললাম একত্ববাদ, দ্বৈতবাদ, এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা হয় মূলত অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার মধ্যে। কাজেই 4 নম্বর আলোচনার বিষয় ছিল অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা। এরপর এসেছি আমরা বিশ্লেষণীয় দর্শন। আধুনিক কালের দার্শনিকরা আর প্রাচীন যুগের দার্শনিকদের মধ্যে আলোচনার মধ্যে অনেক তফাৎ। যেখানে প্রাচীনকালের দার্শনিকেরা আলোচনা করেছেন বিশ্বের উৎপত্তি কীভাবে হয়েছে, সেটা কি পানি থেকে হয়েছে, আগুন থেকে হয়েছে, বায়ু থেকে হয়েছে, না কোত্থেকে হয়েছে, এটা নিয়ে আলোচনা ছিল। পরবর্তীকালে ফিলোসফাররা এগুলো আলোচনা বাদ দিয়ে শুরু করেছিলেন অনেকটা ভাববাদী আলোচনা, যেটা ছিল একদম বস্তুগত আলোচনা। অর্থাৎ দর্শনের শুরুটাই হচ্ছে আসলে বস্তুবাদ দিয়ে, এরপর ভাববাদী আলোচনা শুরু হয়ে যায়। আর মাঝখানে গ্রিক পরমাণুবাদীকে আমরা দেখতে পাই, তারা পরমাণু নিয়ে, এবং পরমাণুর যে বর্তমান পরমাণুবাদের যে জনক ডাল্টনের কথা বলে, জন ডাল্টনের গুরু ছিলেন আসলে গ্রিক পরমাণুবাদীরা, অ্যাটমিস্টস বলা হয়। আজকে থেকে 2000-2500 বছর আগে মানুষ পরমাণু নিয়ে ভেবেছে, এবং সেটা ফিলোসফাররা ভেবেছে। এত আধুনিক চিন্তাভাবনা করতে পারে একমাত্র ফিলোসফাররা আসলে। আর বর্তমান যুগে যত বিষয় আমরা দেখতে পাই, যত বিষয়কে আমরা দেখি যে আমাদের এখন বাজারে মার্কেটে যত প্রচলিত যে বিষয়গুলো, সবগুলো আসলে ফিলোসফির সন্তান। এই জন্য ফিলোসফিকে বলা হয় মাদার অফ অল সাবজেক্টস আর অল সায়েন্সেস। এই জন্য বলা হয়, কারণ ফিলোসফি হচ্ছে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। তোমার এই বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বিষয় নিয়ে আলোচনা করা হয়, সবাই ফিলোসফির জুনিয়র, ফিলোসফিতে সিনিয়র। তো কাজে আমরা এই বর্তমান যুগের অর্থাৎ দার্শনিকরা মনে করেন যে দর্শনের কাজ শুধু সত্তা সম্পর্কে আলোচনা নয়, ঈশ্বর সম্পর্কে আলোচনা নয়, বিশ্বতত্ত্ব নিয়ে আলোচনা নয়। দর্শনের আলোচনার আরও ক্ষেত্রে যে ভাষাকে সে বিশ্লেষণ করতে পারে। তাহলে কি হচ্ছে, বিশ্লেষণ দর্শন হচ্ছে মূলত দর্শনের সাম্প্রতিকতম একটা সংযোজন, এবং দর্শন ও বিজ্ঞানের অন্তর্গত বিবর্তনের ফলে দর্শন এবং বিজ্ঞানের একটা যোগফল, সেই যোগফলের বিবর্তনের কারণে মূলত দর্শন একটা এই ধারাটা সৃষ্টি হয়েছে। এবং দর্শনের এই ধারাটা কী করেছে, এখানে আলোচনা হয় বিশ্লেষণ দর্শনের, অর্থাৎ ভাষা দর্শন। আমরা বলি যৌক্তিক প্রত্যক্ষবাদ, একটা আলোচনা আছে, সেটা আরও বড় ক্লাসে গেলে পড়তে পারবে। তারপরে মনোদর্শন, দ্য ফিলসফি, এটাকে মনোদর্শন হচ্ছে কি ফিলোসফি অফ মাইন্ড, অর্থাৎ মনের দর্শন, ফিলোসফি অফ মাইন্ড ইত্যাদি বিভিন্ন ধারায় বিভক্ত হয়েছে। সেই বিভক্তির মধ্যে, অর্থাৎ এখানে তোমাকে যে বললাম যৌক্তিক প্রত্যক্ষবাদ, ভাষা দর্শন, মনোদর্শন, এগুলোর ব্যাপক আলোচনা আছে আসলে। অর্থাৎ শাখাগুলো এত বড় হয়েছে এখন, আমরা যদিও ফিলোসফিকে 6টা শাখায় ভাগ করেছি, কিন্তু প্রত্যেক শাখা এমন মত বিগ্রহ হয়ে উঠেছে, তাদের ভিতরে অনেকগুলো উপশাখা এখন তৈরি হয়েছে। যেন তোমরা দেখবে
ফিলোসফিতে অসংখ্য সাবজেক্ট, ফিলোসফি এত সাবজেক্ট জন্ম দেওয়ার পরও তার নিজের মধ্যেই অসংখ্য শাখা প্রশাখা তৈরি হয়েছে এবং সেইগুলো নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। যে বললাম বিশ্লেষণ দর্শন, বিশ্লেষণ দর্শন মূলত ভাষাকে বিশ্লেষণ করার চেষ্টা করে যে ভাষার আসলে উদ্দেশ্য কী, ভাষার সীমাবদ্ধতা কী, ভাষার অর্থ কী, আসলে দ্ব্যর্থক শব্দগুলো আমরা কেন পাই, ভাষার দ্ব্যর্থকতা কেন আমাদের সামনে আসে, এই যে ব্যাপক আলোচনা আছে সেগুলো অবশ্যই অবশ্যই বিশ্লেষণ দর্শন আলোচনা করে থাকেন। কাজে আমরা বলতে পারি যে যে দর্শনের যে ব্যাপক আলোচনার পঞ্চম ভাগটাকে আমরা জেনেছি যে এটা হচ্ছে একটা বিশ্লেষণী দর্শন। এরপর ষষ্ঠ যে ভাগ সেটাকে আমরা বলি মূল্যবিদ্যা। মূল্যবিদ্যাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্সিওলজি। অ্যাক্সিওলজি মূল্যবিদ্যা কী নিয়ে আসলে কী নিয়ে আলোচনা করবে তাহলে বলছে দর্শনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেটা মানব জীবনের বা মানব সভ্যতার মঙ্গলের একটা পথ নির্দেশ করতে চেষ্টা করে। ফলে হয়েছে কি যে দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে মূল্যবিদ্যা। তো মূল্য কি, মূল্য আত্মগত নাকি বস্তুগত? এখন কেউ বলছেন আত্মগত, মানে মূল্য, আমি কোনো একটা বিষয়কে যদি মূল্যায়ন করার চেষ্টা করি তাহলে সেটা মূল্যবান। আবার আরেক পক্ষ বলছে না, মূল্য হচ্ছে বস্তুগত, যে যে বস্তুর মূল্য আছে বলেই সেটাকে আমি মূল্যায়ন করতে পারি। আমি মূল্যায়ন করছি বা না করছি সেটার উপর বস্তুর কোনো মূল্য নির্ধারণ করে না। কাজেই অর্থাৎ মূল্য স্বগতভাবেই মূল্যবান বস্তু নিজে নিজেই মূল্যবান, এই জন্য আমরা সেটাকে মূল্যায়ন করি। তাহলে এরা হচ্ছে বস্তুগত। তা কেউ বলছে আত্মগত, কেউ বলছে বস্তুগত, আবার কেউ বলছে না, উভয়ই আসলে মূল্য আত্মগতও বটে বস্তুগতও বটে। যখন আমি এটাকে নিজে মূল্যায়ন করি সেটাকে তখন আত্মগত হয়ে যায়, যখন সেটা আমি ছাড়া আমি বিহীন হয়ে থাকে তখন সেটা বস্তুগত হয়ে থাকে। এই নিয়ে যে আলোচনার ব্যাপক আলোচনা আছে সেটা মূল্যবিদ্যার ক্ষেত্রেই আলোচনা হয়ে থাকে। এরপরে আরেকটা আলোচনা হচ্ছে কি সত্য। আমরা জানি প্রত্যেকে সত্য কথা বলি, আমরা সত্য নিয়ে বড়াই করি, আমি বলছি যে আমার বক্তব্য সত্য, আমার মতাদর্শ সত্য, আরেকজন বলছে না তার মতাদর্শ সত্য। আসলে সত্যটা কি, সত্যটা আসলে কি? এখন এই নিয়ে আসলে দার্শনিকদের মধ্যেও মতবিরোধ আছে। তা মতবিরোধ হলেও একজন দার্শনিক শিক্ষার্থী যখন সত্য নিয়ে আলোচনা করেন, সত্যকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তখন যে সত্য সম্পর্কিত যে বিভিন্ন মতবাদ দর্শনে আলোচনা আছে সেগুলো যখন সে পড়ে তখন তার নিজেকে আবিষ্কার করার সুযোগ থাকে, তার ভিতরে যে অহংবোধ আছে সত্য নিয়ে সেটা সম্বন্ধে আরও বেশি ওয়াকিবহাল হওয়ার সুযোগ থাকে। এবং আমরা জানি যে এক পক্ষ বলছে সত্য হচ্ছে যা স্বতঃসিদ্ধ, এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আরেক পক্ষ বলছে না, সত্য হচ্ছে ব্যবহার নির্ভর, আমি যেভাবে প্রয়োগ করব সত্য সেভাবেই হবে। আমি যদি বলি যে একটা চিরুনি আমার জন্য দরকার, কারণ আমার মাথার চুল আছে যে আঁচড়াবো, কাজে এটা চিরুনি আমার জন্য সত্য। আবার একজন বেলমাতা বা মাথায় টাকওয়ালা মানুষ বলছে যে চিরুনির আমার কোনো দরকার নেই, কাজে চিরুনি আমার জন্য সত্য নয়। অর্থাৎ এই মতবাদ বলে যে তোমার কাছে যা সত্য তা তোমার কাছে সত্য, আমার কাছে যা সত্য তা আমার কাছে সত্য। এই সত্যকে দোটানায় ফেলে দেওয়া একটা প্রয়োগবাদ বলে একটা মতবাদ আছে। আবার আরেক পক্ষ বলছে আসলে সত্য যে বাস্তবের সাথে অনুরূপতা। কীরকম? বাস্তবে যদি দেখা যায় যে আমি যা বলছি সেটা মিলে গেছে তাহলে সেটা সত্য হবে, আর নাহলে আমার বক্তব্য মিথ্যা হয়ে যাবে। উদাহরণস্বরূপ চট্টগ্রাম কলেজের যদি বলি দর্শন বিভাগের একটি রুমে 4টি ফ্যান আছে বা 202 নম্বর রুমে 4টি ফ্যান আছে। বাস্তবে যদি দেখা যায় যে সত্যি সত্যি 4টা ফ্যান আছে তাহলে আমার কথা সত্য। আর যদি দেখা যাচ্ছে কি বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখা হলো যে আসলে তা নয়, এটা আসলে একটা মিথ্যা কথা বলা হয়েছে, কারণ এটা আসলে অসঙ্গতিপূর্ণ। আবার আরেক পক্ষ বলছে এটা তাদেরকে সঙ্গতিবাদী বলা হচ্ছে আচ্ছা সত্যের একটা অনুক্রম আছে, যে আসলে আমি যেটাকে সত্য বলছি তার সঙ্গে আমার পূর্ববর্তী যারা বলেছেন, কথাবার্তা বলেছেন, তাদের সঙ্গে একটা অনুরূপতা থাকতে হবে, একটা সঙ্গতি, একটা মিল থাকতে হবে। যদি মিল না থাকে, যদি আমি যে কথাটা বললাম, আমি যদি বলি যে আমার নাম আহসান হোসাইন, সেইটা যদি আমার পূর্ববর্তী আরও অনেকে কথা বলে থাকেন যে অমুকের নাম হচ্ছে অমুক সাবজেক্টের অমুক শিক্ষকটা আছেন, তার এই ঘটনা এই ইত্যাদি ইত্যাদি, তার নাম আহসান হোসেন, তার সঙ্গে যদি আমার বচনটি আমার কথাটা মিলে যায়, সঙ্গতিপূর্ণ হয়, তাহলে আমার বক্তব্য সত্য, আর নইলে আমার বক্তব্য মিথ্যা হয়ে যাবে।
কালে সত্যতা সম্পর্কে যে এতদিন আমরা যা জেনেছি সাধারণভাবে জেনেছি সেটা আসলে অত সাধারণ কোনো বিষয় নয়, এটা একটা অসাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজে এই সত্য সম্পর্কিত ব্যাপক আলোচনা আসে মূল্যবিদ্যা, আর মূল্যবিদ্যার বড় ভাই হচ্ছে বা গুরু হচ্ছে দর্শন। দর্শন একটা শাখার মধ্যে মূল্যবিদ্যা আছে, মূল্যবিদ্যার মধ্যে সত্য নিয়ে আলোচনা করা হয় মূল্য নিয়ে। এরপর আসে মঙ্গল। মঙ্গল আসলে কি, মঙ্গল বলতে কি বোঝায়, মঙ্গলের শর্ত কি, সেইটা নিয়েও অনেক আলোচনা আছে। যেমন আমরা যদি বলি যে এখানে কেউ কেউ মানে দার্শনিকরা বলছেন যে মঙ্গলের আসলে অনেকগুলো প্রকার আছে, যে অর্থাৎ কোনটা মঙ্গল, যে হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া মঙ্গল, নাকি হত্যাকারীকে ফাঁসি যদি বলা হয় যে মিথ্যা বলা, যদি মানব হত্যা মহাপাপ, সেই ক্ষেত্রে যদি মানব হত্যা মহাপাপ হয়ে থাকে তাহলে কারো শাস্ত্রে মৃত্যুদণ্ড হতে পারে না। কারণ মৃত্যুদণ্ড মানেই হচ্ছে কি একটা মানবকে হত্যার অপরাধে আরেকটা মানবকে মেরে ফেলা। তো সেইগুলোর বিভিন্ন রকমের রিলিজিয়াস ভিউ আছে, সেটার কিন্তু এথিক্যাল ভিউ আছে। এই নিয়ে ব্যাপক আলোচনা আছে কোথায়, যে মূল্যবিদ্যার ক্ষেত্রে। এবং মূল্যবিদ্যার বলে প্রধান তিনটা আলোচনা সত্য, সুন্দর, মঙ্গল। আমি সত্যর কথা বলেছি, মঙ্গল কথা সুন্দর। সুন্দর কি আসলে, সুন্দর কি একটা কাব্যকলা, সুন্দর কি একটা কবিতা, সুন্দর কি একটা মুখচ্ছবি? আসলে সুন্দর নিয়ে অনেক আলোচনা যায়, এই জন্য আমরা এখানে সৌন্দর্য বিদ্যা নিয়ে একটা আলোচনা বই আছে, একটা শাখা আছে, অর্থাৎ মূল্যবৃদ্ধির একটা অংশ, যেটা আমরা অ্যাস্থেটিক্স মূল্যবিদ্যা বা সৌন্দর্যবিদ্যা, নন্দন তত্ত্ব। তা নান্দনিকতা, নন্দন, এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষ যেভাবে দেখে একজন দর্শনের ছাত্র সেভাবে দেখবে না। এই জন্য দেখবে না কারণ সে সৌন্দর্য বিজ্ঞানের অনেক গহীনে সে প্রবেশ করতে পারে। কাজেই এই যে এত রকমের ব্যাপক আলোচনার একটা সুযোগ, সেটা অবশ্যই সে আমাদেরকে দর্শন দিয়েছে। কাজে এতক্ষণ আমি যেটা আলোচনা করলাম মোটামুটি আলোচনার শেষ পর্যায়ে আমি একটু সামারাইজ করতে যদি পারি, আমাদের প্রশ্নটা ছিল এরকম যে দর্শন কাকে বলে, দর্শনের পরিসর অথবা বিষয়বস্তু আলোচনা। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দ্য স্টুডেন্টস অফ 2020 এক্সামিনি। আমি আশা করছি তোমাদের আমার এই প্রশ্ন আলোচনা তোমাদের ভালো লাগবে, এবং সেই আলোচনার একটা সামারি তোমাদেরকে আমি একটু বলতে চাই যে দর্শন কাকে বল। দর্শন আমি বলেছি, দর্শন হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। দর্শন শব্দটা দুটো শব্দটাকে আছে ফিলোস অ্যান্ড সফিয়া। ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ, সফি শব্দটা জ্ঞান। কাজে আমরা উৎপত্তিগত অর্থ বলতে পারি দর্শন হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, এবং মানব অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যেটা দর্শন আলোচনা করে না। সেই অর্থে দর্শন হচ্ছে জীবন এবং জগতের সামগ্রিক ব্যাখ্যা এবং মূল্যায়নের প্রয়াস। দর্শনের তাই আসি, দর্শনের যে পরিসর বা বিষয়বস্তু আসি। দর্শনের যেহেতু অনেক ব্যাপক আলোচনার বিষয়, সেহেতু এই দর্শনের একটা যে 2500 বছর ইতিহাসকে মোটামুটি 6টি ভাগে আমরা ভাগ করতে পেরেছি। 6টি ভাগের কী ভাগ, আমরা প্রথমেই বলেছিলাম যে জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যা কি? জ্ঞানবিদ্যা শব্দটা আসছে ইংরেজি এপিস্টেমোলজি শব্দের থেকে, এপিস্টেমি এবং লগস। এপিস্টেমি শব্দটা জ্ঞান, লগস অর্থ হচ্ছে বিজ্ঞান। কাজে জ্ঞানের উৎপত্তি, শর্ত, সীমাবদ্ধতা, সম্ভাবনা ইত্যাদি নিয়ে যে বিদ্যা বা বিজ্ঞান আলোচনা করে সেটাকে বলা জ্ঞানবিদ্যা। কাজে জ্ঞানবিদ্যার আলোচনা আমরা করতে পারি। 2 নম্বরে বলেছিলাম আমরা যে রূপবিদ্যা, অর্থাৎ বস্তু, জড়, প্রাণ, মন, এগুলো বাইরের একটা দৃশ্যমান ব্যাপার আছে, সেই দৃশ্যমান অংশটাকে আমরা এই নাম দিয়েছি রূপবিজ্ঞান, এবং সেটাকে ফেনোমেনোলজি বলা হয়। বস্তুর যদি অধিবিদ্যকে আলোচনা করতে গেলে অবশ্যই তোমাকে রূপবিজ্ঞান আলোচনার মধ্য দিয়ে যেতে হবে একজন দার্শনিককে। কাজেই রূপবিজ্ঞান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এবং পরবর্তীকালে আমরা বলেছিলাম 3 নাম্বার যে অধিবিদ্যা কি? অধিবিদ্যার আমরা আরও একটা নাম দিয়েছি তত্ত্ববিদ্যা। তত্ত্ববিদ্যার জন্য নাম দিয়েছি কারণ এটা অন্তোলজি, অন্তোস অ্যান্ড লগোস। আর অধিবিদ্যা হচ্ছে মেটাফিজিক্স, মেটা প্লাস ফিজিক্স, অর্থাৎ যেগুলো আমাদের ইন্দ্রিয় বা অন্তোলজিতে আমাদের যেমন আমাদের অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, তেমন অধিবিদ্যার ক্ষেত্রেও সেম, যেটা আমাদের চোখে দেখা যায় না, যেটা আমরা অনুভূতি দিয়ে ফিল করি বা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, সেগুলো হচ্ছে অধিবিদ্যার আলোচনা। সেক্ষেত্রে আমরা একত্ববাদ, বহুত্ববাদ, দ্বৈতবাদ ইত্যাদি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়ে থাকে। বিশ্বব্রহ্মাণ্ডের যে আদিসত্তাকে, স্রষ্টা, সেই স্রষ্টা যদি না, যারা স্রষ্টা বিশ্বাস করছেন না তারা আদিসত্তাকে সন্ধান করার চেষ্টা করেছেন। 2500 বছর আগে যখন দর্শনের উৎপত্তি হয়েছিল তখন দেবদেবীর পূজা হতো, তখন ঈশ্বর নিয়ে আলোচনা হয়নি।
তখন তারা কী করছে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে আসলে কোনো দেবদেবীকে তারা প্রথমে বিশ্বাস করতে চাননি। তারা বলেছেন যে আসলে এটা কোনো একটা জড় পদার্থ এবং জড় সত্তা অবশ্যই আছে। কেউ পানি বলেছেন, কেউ বায়ু বলেছেন, কেউ আগুন বলেছেন, কেউ বলছেন এমন একটা বিষয় যেটাকে আসলে কোনো ব্যাখ্যা করা যায় না। এই যে এক একজন এক একভাবে বলেছেন, সেইগুলো নিয়ে যে ব্যাপক আলোচনা, সেটা হচ্ছে কি তত্ত্ববিদ্যা এবং বা অধিবিদ্যা। এরপর আমরা বলেছিলাম যে বিশ্লেষণী দর্শন, একদম দর্শনের খুব সাম্প্রতিক কালের একটা সংযোজন হচ্ছে বিশ্লেষণী দর্শন। বিশ্লেষণী দর্শন মূলত দর্শনের যে ঐতিহাসিক যে আলোচনাগুলো আছে, বিশ্বতাত্ত্বিক আলোচনা, অর্থাৎ যে স্রষ্টা সম্পর্কে আলোচনা, ঈশ্বর, মন, জড় ইত্যাদি নিয়ে আলোচনা, সেগুলো থেকে বাইরে এসে দর্শনের নতুন ইয়াং তরুণ তুর্কিরা মনে করছেন যে দর্শনের আরও অনেক বড় কাজ আছে, সেটা কি ভাষার বিশ্লেষণ করা। সেই জন্য তৈরি হয়েছে ভাষা দর্শন, সেই জন্য এসেছে যৌক্তিক প্রত্যক্ষবাদ, সেই জন্য এসেছে মনোদর্শন ইত্যাদি বিষয় নিয়ে আসলে ওখানে আলোচনা হয়ে থাকে। কাজে এই অধ্যায়টার নাম হচ্ছে বিশ্লেষণী দর্শন। হেডিং যদিও বিশ্লেষণী দর্শন, কিন্তু আসলে এখানে আরও অনেকগুলো ছোটো ছোটো পার্ট আছে। এরপর সর্বশেষ আমি বলেছিলাম যে মূল্যবিদ্যা সত্য, সুন্দর এবং মঙ্গল, এই তিনটা মিলে যুক্ত হয়ে হয়েছে মূল্যবিদ্যা। এই তিনটার অনেক বড় বড় আলোচনা আছে দর্শনের বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন অধ্যায়ে, বিভিন্ন ইয়ারে। সেক্ষেত্রেও সেখানে সত্য নিয়ে বলেছিলাম যে সত্য আসলে আমরা যা জানি তা যাচাই করা হলে দেখা যাচ্ছে কি আমি যা অনেক সত্য জানি আসলে সেটা সত্য নয়। যেমন তোমাদের সামনে একটা উদাহরণস্বরূপ বলতে পারে যে এক সময় টলেমির আমলে বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। হ্যাঁ, এটাকে বলা হয় যে ভূকেন্দ্রিক একটা মতবাদ। কিন্তু বাস্তবে অনেক বছর পরে কোপার্নিকাস এসে প্রমাণ করলেন আসলে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, বরঞ্চ পৃথিবী সূর্য তার চারদিকে ঘোরে। তাহলে এত বছর যাবৎ টলেমির কথাটাকে সত্য বলে মনে করা যায়, কারণ সেটা আসলে বাস্তবের সঙ্গে যাচাইযোগ্য হয়নি, সঙ্গতিপূর্ণ ছিল বলেই হয়তোবা সেটাকে আগে যারা বলে তার সঙ্গতিবাদ একটা ভুয়া মতবাদ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োগবাদীদের প্রবলেম আছে। প্রয়োগবাদীরা যে সমস্যাগুলো, তারা বলছে তোমার কাছে যা সত্য চায়, অর্থাৎ একটা চিরুনি যেহেতু আমার কাজে লাগছে সেটা আমার কাছে মিথ্যা, আর আমার কাজে লাগলে সেটা সত্য। ব্যাপারটা এরকম করতে গিয়ে অনেক সময় সত্যের কোনো নির্দিষ্ট মানদণ্ড করে ফিক্স করা যায়নি। তো ব্যাপারটা ওইভাবেই না, আসলে সত্য মূলত বাস্তবের অনুরূপতা বলা। তবে সব কিছু মিলে সব মতবাদের একটা সমালোচনা আছে। এই চমৎকার আলোচনাগুলো তুমি কিন্তু মূল্যবিদ্যার ক্ষেত্রেই পাবে। তারপর সুন্দর নিয়ে বলছি, সুন্দরের অনেক প্রকার আছে, সুন্দর নান্দনিকতা অনেক, এই গুণে ব্যাপক আলোচনা আছে নন্দন তত্ত্বে। তাহলে সত্য, সুন্দর এবং মঙ্গলের অনেক রূপ আছে। আমরা মঙ্গলের সমস্যা সম্পর্কিত ব্যাপক আলোচনা আছে। অমঙ্গল কি, অমঙ্গল কত প্রকারের হতে পারে, এইগুলো নিয়েও আলোচনা আছে। কাজে দর্শনের এই 6টা পরিসরে 6টা বড় বড় বিভাগে দর্শনের আলোচনাকে আমরা বিভক্ত করেছি এবং তোমাদের সামনে পেশ করেছি। আশা করছি এই চমৎকার আলোচনা তোমাদের ভালো লাগবে। তোমাদের অবশ্যই পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের সঙ্গে আমার কথাগুলো একটু মিলিয়ে নেবে, যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, এটা বারবার দেখার সুযোগ আছে। আমার মনে হয় আমার যে কর্তৃপক্ষের যে আমাদের যে একটা মহতি উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের সাথে একত্ব ঘোষণা করে আমরা প্রত্যেক শিক্ষার্থী যেন আমাদের এই ক্লাসগুলোর থেকে উপকৃত হতে পারে এবং তাদের যেন উপকারটা নেওয়ার চেষ্টা করে, সেই জন্য তোমাদেরকে আহ্বান থাকবে। আর অবশ্যই আমার চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয় এবং আমাদের সংশ্লিষ্ট যে সকল আমাদের সহকর্মী এই অক্লান্ত পরিশ্রম করে তোমাদের অনলাইন ক্লাসগুলো তোমাদের সামনে হাজির করার চেষ্টা করছেন, প্রত্যেকে আমার সালাম এবং সাধুবাদ জানাচ্ছি। পরিশেষে এই ক্লাসের মূল যে প্রাণ তোমরা শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক মঙ্গল কামনা করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।